নমস্কার, আমাদের সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই গল্পের বাগিচায়। নিশি অবসান প্রায়, ওই পুরাতন বর্ষ হয় গত। আমি আজি ধূলিতলে এ জীর্ণ জীবন করিলাম নত। বন্ধু হও শত্রু হও, যেখানে যে কেহ রহ, ক্ষমা করো আজিগার মতো। পুরাতন বরষের সাথে পুরাতন অপরাধ যত। রবীন্দ্রনাথ ঠাকুরের নববর্ষে। শুভ বাংলা নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা আমাদের সকল শ্রোতা বন্ধুদের জন্য। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। বাংলা সাহিত্যের যে সুবিশাল বাগান, সেখান থেকে তুলে আনা কিছু ছোট বড় গল্প দিয়ে সাজানো আমাদের এই গল্পের বাগিচা। আজ আমাদের নিবেদন আশিস বাসুর লেখা গঙ্গা তান্ত্রিকের গল্প নিশির ডাক। ভাষ্য পাঠে আমি রচনা, লেখকের ভূমিকায় রাহুল নন্দী, গঙ্গা তান্ত্রিকের বাবার ভূমিকায় নৈরত মজুমদার, সাধু মহারাজের চরিত্রে অগ্নিশ, মৃত্যুঞ্জয়ের বউয়ের ভূমিকায় শ্রীপর্ণা, গ্রামের মানুষজনের কণ্ঠে রাহুল, অভিক, অগ্নিশ রচনা, নিতাইয়ের ভূমিকায় তাপস এবং গঙ্গা তান্ত্রিকের ভূমিকায় অগ্নিশ, শব্দগ্রহণ এবং আবহে অগ্নিশ, প্রচার অলঙ্করণে অগ্নিশ। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন আশিস বাসুর নিশি ডাক। হাটপুকুর শ্মশানের ঘাটপুরুত গঙ্গাতান্ত্রিককে সবাই এক ডাকে চেনে। ভান করা তান্ত্রিক, কিন্তু ভয়ানক গাঁজাখোর। শ্মশানের পাশে ডেরা বেঁধে রয়েছে বহুদিন ধরে। দিনে থাকে শ্মশানকালীর মন্দিরে, বহু মানুষ এসে ভিড় করে। শোনা যায় বহু মানুষের বহু উপকার সে নাকি করে দিয়েছে। নরুডোমের বিধবা বউ কালী তার সেবা করে। শ্মশানে মরা এলে ঘাটের কাজ করে। প্রতি অমাবস্যায় তাকে দেখেছি রাতের বেলা কাঠের চিতার পাশে যজ্ঞ করতে। তখন তার মূর্তি অন্যরকম, তার পাশে কালী ছাড়া কেউ থাকতে পারে না। লোকে বলে সে নাকি আত্মা নামাতে পারে। আমার সাথে তার খুব ভাব, কারণ আমি তার গল্পের শ্রোতা। শ্মশান দেখাশোনা আর এই মরার নাম নথিভুক্ত করার ফাঁকে যাই গল্প শুনতে। বিভিন্ন দিন বিভিন্ন রকম গল্প। সেদিন আমাকে কথায় কথায় বলল, রাতে নিশি ডাকে, জানিস? আমি বললাম শুনেছি, তোর বিশ্বাস হয় না? তোর বিশ্বাসে কিছু আসে যায় না, তবে বলি শোন। মাঝরাতে কেউ যদি ডাকে, এক ডাকে সাড়া দিবি না, পরিচিতের গলা হলেও না। আমি বোকার মতো বলে ফেললাম, কেন সাড়া দেব না? কোনো মানুষের প্রতি আকর্ষণ থাকলে অনেক সময় নিশি তাকে ডেকে নেয়। আমি কৌতূহলী চোখে গঙ্গাতান্ত্রিকের দিকে তাকালাম। সে বলল, শোন তবে, তোকে আজকে একটা ঘটনা বলি। আমার বাবা তারাতান্ত্রিক, পাঠানকালীর একজন বড় তান্ত্রিক ছিলেন। আমাদের বাড়িতে তারা মায়ের মন্দিরও আছে। বাবা তারা মায়ের উপাসক। বহু মানুষ এসে বাবার পায়ে পড়ে তাদের সমস্যা নিয়ে। বাবা সবাইকে বিধান দেন, উপকার পেয়ে লোকে ধন্য ধন্য করে। ছোটবেলা থেকেই আমি বাবার সাথে মন্দিরের কাজকর্ম করতাম। একদিন বাবা আমায় ডেকে বললেন, দেখ গঙ্গা, আমাকে কামাখ্যামা ডাকছে। আমাকে একবার গৌহাটি যেতে হবে এবারে উৎসবের সময়। যতদিন আমি থাকবো না, মায়ের দেখাশোনার দায়িত্ব তোর। দেখবি মায়ের সেবায় যাতে কোনো ত্রুটি না হয়। আমাকে সব বুঝিয়ে দিয়ে বাবা চলে গেলেন কামাখ্যায়। আমিও মায়ের সেবা আর মন্দিরের বাকি কাজকর্ম করতে লাগলাম।
একদিন এক সাধু আমাদের মন্দিরে এসে হাজির। আমাকে মন্দিরে মায়ের কাজ করতে দেখে আমার ওপর খুব প্রীত হলেন। আমিও যতটা পারি সাধু মহারাজের সেবা করতে লাগলাম। একদিন মহারাজ আমাকে বললেন, কালে কালে তুইও বড় তান্ত্রিক হতে পারবি। তোদের গ্রামে একটা বড় বিপদ আসছে, কার ঘরে হবে সেটা বুঝতে পারছি না, তাই এখানে কয়েকদিন আমি থাকব। তুই গ্রামের সব লোকেদের বলে দে মাঝরাতে যেন কেউ বাড়ির বাইরে না যায়। সেই মতো আমিও সবাইকে বলে দিলাম। তা সত্ত্বেও এক অমাবস্যার রাতে জন্মেজয়কে নিশি ডাকলো। সে রাতের বেলা নিজের বাড়িতে শুয়ে ঘুমোচ্ছিল। পরদিন সকালে আর তাকে দেখা গেল না। তার বুড়ি মা বলল তাকে নাকি মাঝরাতে কেউ নাম ধরে 3 বার ডেকেছিল। জন্মেঞ্জয়ের খোঁজে চারদিকে তোলপাড় শুরু হলো। এদিকে আমার বাবাও কামাখ্যা মায়ের দর্শন করে ফিরে এলেন। সাধু মহারাজকে দেখে মহারাজের পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। বাবাকে মহারাজ বললেন, তোর বেটা খুব ভালো যোগী হবে বয়সকালে, তবে তবে ওকে অনেক জায়গা ঘুরতে হবে, অনেকের কাছ থেকে অনেক কিছু শিখতে হবে। বাবা বললেন, তা নয় হবে, কিন্তু গ্রাম থেকে একটা লোক অদৃশ্য হয়ে গেল, কেউ কিছু বুঝতে পারলো না। মহারাজ তখন বললেন, এটার জন্যই তো তোর অপেক্ষায় বসে আছি। এটা আমার একার কাজ না। আজ অমাবস্যা, আজ রাতে তুই আর আমি একসাথে পূজায় বসে মায়ের কাছে জানতে চাইব ব্যাপারটা। এরপর রাত 12টায় দুজনে আসনে বসে যজ্ঞ শুরু করা হলো। সারা রাত ধরে যজ্ঞ চলল। ভোরে স্নান সেরে মন্দির থেকে ঘরে ফিরলেন বাবা আর মহারাজ। দুজনের চোখ একদম রক্তের মতো লাল। বাবা আর সাধু মহারাজ আমাকে বললেন বিকেলে গ্রামের সবাইকে বাড়ির মন্দিরে হাজির থাকার জন্য। এই শুনে আমি গ্রামের সবাইকে খবর দিলাম। এরপর বিকালে সবাই এসে দাঁড়ালো মন্দিরের সামনে বাবার কথা মতো। বাবা সবাইকে বললেন, শোনো তোমরা, জন্মজয়কে সেদিন রাতে নিশিতে নিয়ে গেছে। কোথায় রেখেছে এখনো ঠিক বোঝা যাচ্ছে না, তবে মনে হচ্ছে বড় কোনো ঝাঁকড়া গাছের ওপরে রেখেছে। এই শুনে সবাই গ্রামের বড় গাছগুলো খুঁজে দেখতে লাগলো। এইভাবে খোঁজাখুঁজি করে বেশ কয়েকটা দিন কেটে গেল, কিন্তু জন্মেঞ্জয়ের কোনো খবর পাওয়া গেল না। আমাদের গ্রামেরই ছেড়ে সদুচরণের শ্বশুরবাড়ি হেড়ে ভাঙা। বউকে সেখানে দিয়ে গ্রামে ফিরছিল সদুচরণ। ওর বউয়ের নাকি বাচ্চা হবে। কাটাখালির বিলের পাড়ে একটা বড় মাঠ, মাঠের এক কোণে একটা বড় বট গাছ। প্রতি সপ্তাহে সেই মাঠে হাট বসে একদিন। অনেকটা পথ হেঁটে ক্লান্ত হয়ে বট গাছের তলায় এসে বসলো সদুচরণ। গ্রামের আরো 2-1 তার মতো ওখানে বসে জিরোচ্ছিল। তারপর সবাই মিলে খোশ গল্পে মশগুল হয়ে গেল। এমন সময় একজনের মাথায় গাছ থেকে কি যেন একটা পড়ল। সবাই জিজ্ঞেস করলো, আগে কি পড়লো গো? মাথায় হাত দিয়ে সে বলল, আগে জলের মতো কি যেন একটা পড়েছে, ওপরে কোনো পাখি টাকির গা থেকে পড়েছে হয়তো। বলতে বলতেই আরেকজনের মাথায়ও পড়লো। এবার সবাই উঠে দাঁড়ালো, অপর দিকে তাকিয়ে বুঝতে চেষ্টা করলো ব্যাপারটা কি। একজন এইবার বলে উঠলো, এই দেখ দেখ, এই কার একটা গামছা দেখা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, তাই তো। আমাদের গ্রামের নিতাইয়ের ডান পিঠে আর সাহসী বলে খুব নামডাক আছে।
সে সঙ্গে সঙ্গে কাঁধের গামছাটা কোমরে বেঁধে গাছে চড়তে শুরু করলো। বেশ খানিকটা উঠে এসে বলল, ওই দেখ, একজন গাছের ওপর শুয়ে আছে। সবাই বলল কাছে গিয়ে দেখ। কাছে গিয়ে নিতাই চিৎকার করে বলল, তোমরা সবাই গাছের ওপর উঠে এসো, দেখো একজন মরা লোক রয়েছে। বলেই সে তরতর করে গাছ থেকে নেমে এলো। এই শুনে সবাই খুব ভয় পেয়ে গেল, ছুটলো গ্রামের দিকে। গ্রামে ঢুকে সবাই মিলে হইচই বাঁধিয়ে দিল, আর গ্রামের সব লোক জড়ো হয়ে গেল। সবাই মিলে ছুটলো কাটাখালির বিলের দিকে। গ্রামের সব সাহসী ছেলেরা গাছে চড়লো। একজন দেখে চেঁচিয়ে বলল, আরে জন্মেজয়কে পাওয়া গেছে। সবাই হতচকিত। যাই হোক, এরপর অনেক চেষ্টার ফলে জন্মেজয়কে সাবধানে গাছ থেকে নামানো হলো। তখনও সে অচেতন হয়ে আছে। একদিকে একদল গ্রামবাসী মন্দিরে গিয়ে বাবাকে সব বলেছে। বুড়ো বাবা এসছে, চলো 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 হ্যাঁ। সাধু মহারাজ নির্দেশ দিলেন জন্মেজয়কে যেন এখানে নিয়ে আসা হয়। সেই মতো সকালে জন্মেজয়কে নিয়ে এলো এই মন্দিরে। মন্দিরের চত্বরে তাকে শুইয়ে দেওয়া হলো। বাবা আর সাধু মহারাজ তাকে বড় করে ঘিরে একটা গন্ডি কাটলেন। সেই গন্ডির ভেতরে কাউকে ঢুকতে নিষেধ করা হলো। তারপর গ্রামবাসীদের জন্য আরেকটা বড় গন্ডি কাটা হলো। সবাইকে বলা হলো গন্ডির বাইরে না বেরোতে। তার সাথে এটাও বলা হলো যে গন্ডির বাইরে বেরোলেই কিন্তু বিপদ হবে। এই শুনে সবাই ব্যাপারটা দেখবার জন্য গন্ডির মধ্যে অপেক্ষা করতে লাগলো। মহারাজ আর বাবা আমাকে তাদের সঙ্গে নিয়ে শুরু করলেন প্রক্রিয়া। একটা হোমকুণ্ড জ্বালিয়ে তাতে আহুতি দেওয়া শুরু করলেন। নিজেদের শরীর বন্ধন করলেন। তারপর মন্ত্রপ্রুত জল ছেটাতে লাগলেন জন্মেজয়ের দেহে। অল্প কিছুক্ষণের মধ্যেই খেয়ে হলো এক বিশাল ঝড়। গাছের ডাল মরমর করে ভাঙতে লাগলো। সে কি দাপট আর উথাল পাথাল ঝড় বইতে শুরু করলো। সামনে যা পাচ্ছে আছড়ে ফেলে দিচ্ছে। একটা কুকুর ওই দেখে কেউ কেউ করে ছুটে পালালো। গ্রামের লোকেরা তো ঠক ঠক করে কাঁপছে, আর এদিকে জন্মেজয় আস্তে আস্তে সাড়া দিচ্ছে। হঠাৎ শুরু হলো একটি মেয়েলি কণ্ঠে চিৎকার। আমি তোদের কি ক্ষতি করেছি? তোরা আমার কাছ থেকে ওকে ছিনিয়ে আনলি। মহারাজ জিজ্ঞেস করলেন, কে তুমি? সঙ্গে সঙ্গে একটা বড় কাঠের টুকরো কোথা থেকে ছুটে এলো আমাদের দিকে। গন্ডির বাইরে আছড়ে পড়ল। এইসব দেখে গায়ের কিছু মেয়ে পুরুষ তো ভয়ে কেঁদেই ফেলল। বাবা শান্ত হয়ে বললেন, তুমি কে মা? আমি ওর বউ। মনে নেই গত বছর 3 দিনের জ্বরে আমি চলে গেলাম? ও তো ভালোই আছে, আর একটা বিয়ে করার মতলব ভাবছে। আমি ওকে খুব ভালোবাসি, তাই তো আমার কাছে নিয়ে রেখেছিলাম। তোমরা আমার ঘর ভেঙে দিলে, আমিও তোমার ঘর ভেঙে দেব। বলতে বলতেই আমাদের ঘরের একটা টিন খসে পড়ল। বাবা আর মহারাজ হোমযজ্ঞ আরো বাড়িয়ে দিলেন। জোরে জোরে মন্ত্র পাঠ করতে লাগলেন। কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর ঝড় আস্তে আস্তে স্তিমিত হয়ে গেল। বাবা বললেন,
আমি যদি তোমার মুক্তির ব্যবস্থা করে দিই তাহলে তুমি ওকে ছেড়ে দেবে? বাতাস থেকে কণ্ঠ ভেসে এলো। ছাড়তে পারি, কিন্তু ওকে আমি কিছুতেই আর বিয়ে করতে দেব না। বাবা বললেন, ঠিক আছে, ও আর বিয়ে করবে না। তাহলে তুমি রাজি তো? মেয়েলি কণ্ঠ এবার আস্তে আস্তে ঝিমিয়ে এলো। বলল, হ্যাঁ, কিন্তু আমার কথা যদি অমান্য করে? বাবা বললেন, না, সেটাও করবে না, সে দায়িত্ব আমার। এবার তুমি মুক্তি নাও আর ওকে বাঁচতে দাও। আমি এখন মুক্তি নেব না, তবে এখনকার মতো ওকে ছেড়ে যাচ্ছি। কিন্তু যদি আমার কথার অন্যথা হয়, তবে তোমরা দুজনেই এর ফল ভোগ করবে। বাবা বললেন, পেতলে জল ভর্তি ঘড়াটা দেখতে পাচ্ছ? ওটা ফেলে প্রমাণ দিয়ে যাও যে তুমি চলে যাচ্ছ। জল ভর্তি ঘোড়া একবার শূন্যে উঠে মাটিতে আছড়ে পড়ল, আর একটা ঝড় বয়ে কোথায় যেন মিলিয়ে গেল। জন্মেজয় আস্তে আস্তে উঠে বসলো। এক গ্লাস দুধ আগে থেকেই রাখা ছিল, সেটা খেয়ে সে বলল, সে কিছুই জানে না, শুধু জানে রাতে একটা শাড়ি পরা মেয়ে ছেলে তাকে জড়িয়ে ধরে রাখত। বাবা তাকে সব খুলে বললেন আর একটা তাবিজ দিলেন, আর পই পই করে বললেন বিয়ের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলতে। কিন্তু চোরা না শোনে ধর্মের কাহিনী। বছর ঘুরতে না ঘুরতে পয়সার লোভে কাউকে কিছু না জানিয়ে দূর গ্রামে গিয়ে বিয়ে করে বসলো জন্মেঞ্জয়। বিয়ের রাতেই ঘরের বাইরে বিড়ি খেতে গিয়ে মা মনসার বাহনে এক ছোবলেই খতম। আর আমার বাবাও সেই রাতে মারা গেলেন। গ্রামের মন্দির থেকে পুজো সেরে আসছিলেন, রাস্তায় পড়েছিল দেহটা। ঘাড়টা কে যেন ভেঙে দিয়েছে। এই বলে গাঁজার কলকেটা হাতে তুলে নিল গঙ্গাতান্ত্রিক। বাম! আপনারা এতক্ষণ শুনলেন আশিস বাসুর লেখা গঙ্গাতান্ত্রিকের গল্প নিশিডাক। ভাষ্য পাঠে আমি রচনা, লেখকের ভূমিকায় রাহুল নন্দী, গঙ্গাতান্ত্রিকের বাবার ভূমিকায় নৈরত মজুমদার, সাধু মহারাজের চরিত্রে অগ্নিশ, মৃত্যুঞ্জয়ের বউয়ের ভূমিকায় শ্রীপর্ণা, গ্রামের মানুষজনের কণ্ঠে রাহুল, অভিক, অগ্নিশ, রচনা, নিতাইয়ের ভূমিকায় তাপস, গঙ্গাতান্ত্রিকের ভূমিকায় অগ্নিশ, শব্দগ্রহণ এবং আবহে অগ্নিশ, প্রচার অলঙ্করণে অগ্নিশ। আমাদের পাশে থাকার জন্য বিশেষ ধন্যবাদ নৈরত মজুমদারকে। আর আমাদের জানাতে ভুলবেন না আমাদের প্রতিটা উপস্থাপনা আপনাদের কেমন লাগছে। আর এই উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আর সাথে অনেক ভালোবাসা দিয়ে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের অনেক অনেক উৎসাহ দিন, আর আমাদের এগিয়ে চলার পথকে আরও সুন্দর হতে সাহায্য করুন, এই আমাদের একান্ত নিবেদন। আর আরেকটা কথা, খুব শীঘ্রই দেখা হচ্ছে আবার কোনো নতুন গল্প নিয়ে, নতুন মোড়কে নতুন উপস্থাপনায়। এই গরমে সকলে ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।